আচ্ছা, তো নতুন টপিক হচ্ছে তোমার ইয়েটা শুরু করবো। আমরা এতদিন অ্যানালগ কমিউনিকেশনে ছিলাম, এখন ডিজিটাল কমিউনিকেশন শুরু করবো, ঠিক আছে? তো ডিজিটাল মানে কি? ডিজিটাল হচ্ছে কেউ বলতে পারবে অ্যানালগ আর ডিজিটালের মধ্যে পার্থক্য কি? কিভাবে অ্যানালগ থেকে ডিজিটাল হয় একটা সিগন্যাল? ম্যাম প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টের বদলে ম্যাম কিছু ডেটা বাদ ডিসক্রিট দিয়ে পয়েন্ট নেওয়া হয়। রাইট, ডিসক্রিট টাইম ইনস্ট্যান্টে যদি আমি সিগন্যালকে পাস করি, তাহলে কি এটা পুরো ডিজিটাল হবে? না, ম্যাম। তাহলে কি করতে হবে পুরো ডিজিটাল করার জন্য? কোয়ান্টাইজেশন এবং এনকোডিং হবে। আল্লাহ, তুমি কেমনে জানো এটা? ম্যাম আমরা পড়েছিলাম, একটু ল্যাবে ছিল। ও ল্যাবে অলরেডি হয়ে গেছে পিসিএম? ওয়াও। না ম্যাম, আগের সেমিস্টার গুলোতে। আগের সেমিস্টারে পিসিএম করানো হয়েছে? না ম্যাম, অ্যানালগ টু ডিজিটাল একটু কনসেপ্ট শেখানো হয়েছিল। তাহলে তো অনেক কিছু শিখে গেছো আলহামদুলিল্লাহ। তাহলে তো তোমরা অলরেডি অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার সম্বন্ধে আইডিয়া আছে, তাই না? তো রাইট, কোয়ান্টাইজেশন করলে যেটা হয় কি, যে একটা তো টাইম ইনস্ট্যান্টে আমি এটাকে স্প্লিট করে দিচ্ছি, আবার কোয়ান্টাইজেশন করে অ্যামপ্লিটিউডটা মানে ভ্যালুটা, যে সিগন্যালের যে ভ্যালুগুলো সেগুলোকে ডিসক্রিট করা হয়, রাইট? প্রত্যেকটা ইনস্ট্যান্টের ভ্যালুকে আবার ডিসক্রিট করা হচ্ছে, তার মানে একটা নির্দিষ্ট লেভেলের ভ্যালুকে সে শুধু পিক করবে নিজের ইচ্ছা মতো, মানে ওই যে কন্টিনিউয়াস ভ্যালু পাবে না। কন্টিনিউয়াস ভ্যালু যেটা মানে বলতে যে ওই স্যাম্পলের একটা নির্দিষ্ট ভ্যালু থাকার কথা, বাট সে ওইটা পিক না করে যেগুলা অ্যাসাইন্ড ভ্যালু, ধরো আমি 1 2 3 4 এই লেভেল গুলা শুধু দিলাম, মাঝখানে তো 1.5 এরকম থাকতে পারে, তাই না? 2.5 এগুলা সে ধরবে না, ঠিক আছে? এগুলো বাদ। ওই পয়েন্ট গুলা যে বাদ দিল, তাহলে তো সে কন্টিনিউয়াস ভ্যালু পেল না, তাহলে তো ভ্যালুটাও ডিসক্রিট হয়ে গেল, ঠিক আছে? এই যে কোয়ান্টাইজেশন করে এটার ভ্যালুটাকেও ডিসক্রিট করলে তোমার এটা ডিজিটাল হয়। দেন এটাকে যদি এনকোডিং করা হয়, এনকোডিং মানে যে আমি ভ্যালুগুলো অ্যাসাইন করলাম তাকে 1 2 3 4, ওগুলাকে আবার বাইনারিতে কনভার্ট করব, ঠিক আছে? বা কোডিং করে নিব। কোডিং করে নিলে কি হলো, যে একদম পুরোপুরি আমি ডিজিটাল বাইনারি ডাটা পেলাম। ওকে, তো এইটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশনের বেনিফিটস। ওকে, বেনিফিটস কি বললো? বেনিফিটস বলতে যেগুলা তোমার সুবিধার মধ্যে হচ্ছে, একটা হচ্ছে নয়েজ ইমিউনিটি, তারপরে এরর কারেকশন, ডিটেকশন কারেকশন, এগুলো সবগুলো হচ্ছে বেনিফিটস। তো কি এগুলা নয়েজ ইমিউনিটিটা তোমার এই ক্ষেত্রে ভালো থাকে, ডিজিটাল সিস্টেমের নয়েজ ইমিউনিটি ভালো। তো ডিজিটালি যখন আমি পাঠাই তখন এটা বাইনারিতে কনভার্ট হয়ে গেল, তার মানে 1 and 0, ঠিক আছে? যেটা ক্ষেত্রে তোমার নয়েজ ইমিউনিটি ভালো থাকে, কারণ এই ক্ষেত্রে নয়েজটা তাকে কম এফেক্ট করতে পারে, ঠিক আছে? সিগন্যাল জেনারেশন থ্রু দ্য প্রেজেন্স অফ রিজেনারেটিভ রিপিটার প্রোটেক্ট দ্য সিগন্যাল ফ্রম ডিগ্রেডেশন। এখানে আরেকটা সুবিধা হচ্ছে রিজেনারেটিভ রিপিটারটা ইউজ করাও ইজি হয়ে যায়, কারণ আমি যদি নির্দিষ্ট ডিস্টেন্স পর পর যে আমার সিগন্যালটা ডিগ্রেড হতে পারে, তাই না? তো সেই ডিগ্রেডেশনটাকে আমি প্রোটেক্ট করতে পারি কিভাবে? কিছু ডিস্টেন্স পর পর যদি আমি রিপিটার ইউজ করি। রিপিটার বলতে কি বলে, যে ওই সিগন্যালটাকে আবার রিজেনারেট করা হয়। ওকে, সিগন্যালটাকে তার স্ট্রেংথ দেখে, যে হ্যাঁ এই সিগন্যালের স্ট্রেংথটা 1% কমে গেছে, তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমার পরেই তাকে আবার ইয়ে করা হয়, তোমার এমপ্লিফাই করে ওটাকে ইয়ে করা হয়, মানে ওটাকে আবার রিজেনারেট করে পাঠানো হয়। তার মানে কি, সে পুরাপুরি সিগন্যালে ইনফরমেশন হারানোর আগেই তাকে আবার রিচার্জ করা, ঠিক আছে? তো এইটাকে বলে তোমার রিজেনারেটিভ রিপিটার। তো এই ক্ষেত্রে তোমার এটার ইমপ্লিমেন্টেশনটা ইজি ডিজিটাল কমিউনিকেশনে। তো ডিজিটাল কমিউনিকেশন তো তোমরা বুঝতে একটু আগেই বলেছো, যে আমরা টাইমকে এবং ভ্যালুকে যদি ডিসক্রিট করি, দ্যাট ইজ দ্য ডিজিটাল কমিউনিকেশন। দেন ওই ভ্যালুগুলোকে আমরা আবার বাইনারিতে যখন কনভার্ট করবো, দ্যাট ইজ ফুললি ডিজিটাল। ওকে, তো 1 and 0 কম্বিনেশনের সুবিধা একটা হচ্ছে নয়েজ ইমিউনিটি, তারপর হচ্ছে এরর কারেকশন এন্ড ডিটেকশন এন্ড কারেকশন, ঠিক আছে? এই ক্ষেত্রে তোমার যেহেতু 1 and 0 কম্বিনেশনে আমার ভ্যালুগুলা বা আমার যে কোনো ডাটা বা মেসেজ যাবে, ঠিক আছে? মেসেজটা এখন সে 1 and 0 এই কম্বিনেশন দিয়ে পাঠাবে। ধরো একটা মেসেজ আমার কোন একটা ভ্যালু পাঠাতে চাচ্ছি আমি, যেটা হচ্ছে 2, এখন এই সে 2 এর বদলে পাঠাবে কি আসলে 1 0, ঠিক আছে? 1 0, যেমন 1 এর জন্য 0 1 এরকম হতে পারে। তো এরকম একটা কম্বিনেশন বা তার সেখানে তার সিস্টেম যেভাবে করে ডিজাইন করা আছে, সেই কম্বিনেশন অফ বাইনারি বিটস সে পাঠাবে। এই ক্ষেত্রে আবার এরর ডিটেকশন কারেকশনটাও ইজি হয়, কারণ তোমার 1 and 0 যেহেতু তোমার এররটা সহজে ডিটেক্ট করা যায় এবং সেটা কারেকশনও করা ইজি হয়, ঠিক আছে? তো ওখানে আছে এরর কারেকশন এন্ড ডিটেকশন এন্ড কারেকশনের জন্য আলাদা একটা
তোমার ফিল্ডই আছে, ঠিক আছে, এটার উপরেই কাজ করে। এটাকে বলে যে তোমার সোর্স কোডিং বলে আর কি। সোর্স কোডিং এ যেটা করে যে এরর ডিটেকশন এন্ড কারেকশন বিটস গুলাকে তোমার সাথে তোমার যে মেসেজের সাথে পাঠিয়ে দেয়, দেন ওই কম্বিনেশন গুলা থেকে চেক করে সে আবার যে কম্বিনেশন ঠিক আছে কিনা। যদি কম্বিনেশন টোটাল কম্বিনেশনটা ভুল হয় তাহলে সে বুঝে যায় যে মেসেজে কিছু এরর আসছে, ঠিক আছে, মেসেজটা প্রপারলি আসেনি। কারণ কিছু কোড যখন ভিতরে এনক্রিপ্ট করে পাঠানো হয়, ওই কোডগুলা সে জানে, আদার এন্ডে জানে যে আমার এই কোডগুলা সবসময় সেম থাকবে। তো কম্বিনেশনটা যখন একটা নির্দিষ্ট একটা ক্যালকুলেশন করে তারা, ওই ক্যালকুলেশনটা যদি আদার এন্ডে রিসিভার এন্ডে প্রপারলি না মিলে, মানে ওই ক্যালকুলেশন অনুযায়ী সব সময় যেটা কারেক্ট মানে আসার কথা, ঠিক আছে, প্রপার যদি মেসেজটা কারেক্ট হয়, তো ওই কম্বিনেশনটা যখন তারা ক্যালকুলেশন করে পায় না, তখন তারা ধরে নেয় যে কোথাও একটা ভুল হয়েছে বা কোনো একটা বিটস আমার বিট এরর হয়েছে, ঠিক আছে, বিট এরর হয়েছে বা রংলি আমার ওটা তোমার এরর ডিটেকশন এন্ড কারেকশনটা সে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারে এই ক্ষেত্রে। কারণ হচ্ছে এগুলো সব 1010 কম্বিনেশনে করা। এখন ধরো অ্যানালগ সিগন্যালে তো এটা সম্ভব না যে মাঝখানে আমি কিছু বিটস কে এনক্রিপ্টেড অবস্থায় পাঠিয়ে দিলাম, এটা একটু কঠিন হয়ে যায় এই ক্ষেত্রে, তাই না? তো বাইনারি ডিজিটালের ক্ষেত্রে এটা খুবই ইজিলি তোমার কয়েকটা বিট এক্সট্রা কিছু বিটস এটার সাথে পাঠায় দেওয়া সম্ভব। ওকে, সেগুলাকে বলে তোমার ওই যে সোর্সটাকে এনকোডিং করে পাঠানো। ওগুলা বিভিন্ন কম্বিনেশন থাকে, ওগুলা তোমরা আরো উপরে লেভেলে গিয়ে ইনশাল্লাহ হয়তো কোর্স নিলে শিখতে পারবা। এখন কম্পিটিবিলিটি উইথ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এটা হচ্ছে তোমার টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং কি জিনিস। মাল্টিপ্লেক্সিং তো নিশ্চয়ই তোমরা জানো যে মাল্টিপ্লেক্সিং হচ্ছে যদি আমি মাল্টিপল সিগন্যালসকে একসাথে পাঠাতে চাই, ঠিক আছে, তাহলে সেটাকে বলে মাল্টিপ্লেক্সিং। আর টাইম ডিভিশন বলতে কি বোঝাচ্ছে? টাইম ডিভিশন হচ্ছে যদি আমি টাইমটাকে ডিভাইড করে দিই, যে আমি যে ধর 3-4টা সিগন্যাল পাঠাবো, প্রত্যেকের টাইমটাকে আমি অ্যাসাইন করে দিলাম যে তুমি এই টাইমে যাবে, তুমি এই টাইমে, ধরো আমি 1 সেকেন্ড পর পর একটা সিগন্যালকে পাঠালাম, তাহলে কি হলো, সেপারেট হয়ে গেল তারা, তাদের আইডেন্টিটি তখন কি হলো, তাদের আইডেন্টিটি চেঞ্জ হয়ে গেল, তারা নির্দিষ্ট টাইমে ট্রাভেল করছে, তো তার টাইমটা তখন তার আইডেন্টিটি হয়ে যায়। ফ্রিকোয়েন্সি ডিভিশনে হয় ফ্রিকোয়েন্সিটা তার আইডেন্টিটি হয়ে যায়। তো এই ধরনের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিংটা তোমার ডিজিটালের ক্ষেত্রে কম্পিটিবল, মোর কম্পিটিবিলিটি উইথ টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, ডিজিটাল ডাটা কমিউনিকেশন ইজ অ্যাডপ্টেবল। তার মানে এই ক্ষেত্রে এটা অ্যাডপ্টেবল টু টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। Multiplexing is the process of transmitting two or more signals simultaneously on a single channel. একটু আগে যেটা বললাম যে মাল্টিপ্লেক্সিং হচ্ছে একসাথে অনেকগুলা সিগন্যাল পাঠানো। This is the process of transmitting two or more signals simultaneously on a single channel. তো টাইম ডিভিশন হচ্ছে আমি যদি টাইমটাকে ডিভাইড করে দেই, তাদের সিগন্যালের টাইমিং গুলো অ্যাসাইন করে দেই বা টাইমটা তারা শেয়ার করে, ধরো 1 ঘন্টা টাইম, তারা সেই 1 ঘন্টা টাইমটাকে শেয়ার করে আস্তে আস্তে ট্রাভেল, মানে এক একজন এক এক টাইমে ট্রাভেল করবে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল সিস্টেম যেটা সেটা কম্পিটিবল। ওকে, এটা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর ক্ষেত্রে কম্পিটিবল। ইজ অফ সিগন্যালিং এন্ড অ্যাকোমোডেশন অফ আদার সার্ভিস। সিগন্যালিংটা কি জিনিস? সিগন্যালিং হচ্ছে সিগন্যালিং এন্ড সার্ভিস, দুইটা টার্ম এখানে খেয়াল করো, সিগন্যালিং এন্ড সার্ভিস। একটা কমিউনিকেশন যখন হবে, সিগন্যালিং এন্ড সার্ভিস এই দুটো আলাদা। সার্ভিস হচ্ছে কি জিনিস? আমরা যে যা কমিউনিকেট করি সেটাকে বলে সার্ভিস। আমি যেটা পাঠাতে চাই, আমার মেসেজ, আমার যেগুলো মেসেজ বা ডাটা, সেটাকে সার্ভিস বলে। যেমন এটা হচ্ছে ভয়েস হতে পারে, মানে অডিও হতে পারে, ভিডিও হতে পারে বা ডাটা হতে পারে, তাই না? তো এই ধরনের জিনিসগুলো হচ্ছে আমার সার্ভিস। কিন্তু এছাড়াও কিন্তু কিছু সিগন্যাল পাঠানো হয়, তাই না? কি সিগন্যাল পাঠানো হয়? ধরো আমি তার সাথে কানেক্ট করতে চাচ্ছি, আমি তাকে তো একটা মেসেজ পাঠাবো, তাই না, যে আর ইউ অ্যাভেলেবল, তারপর সে অ্যাকনলেজ করবে ইয়েস আই এম অ্যাভেলেবল, তাই না? তার নক, যদি সে অ্যাভেলেবল না, যতক্ষণ আমাকে অ্যাকনলেজ না করলো ততক্ষণ আমি বুঝতে পারলাম না সে অ্যাভেলেবল আছে কিনা, তাই না? তো এই যে নোটিফিকেশন গুলা যে পাঠানো, যে তাকে সে, আমরা যেটা করি কমিউনিকেশনের ক্ষেত্রে কি করি, যে আমরা ডায়াল করি কোন একটা নাম্বার বা তার আইডি, যেটা ডায়াল করলে তার এই ওটা তার নির্দিষ্ট একটা সাবস্ক্রাইবার আইডেন্টিটি থাকে, তার নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি থাকে, ওই ফ্রিকোয়েন্সিতে গিয়ে কি হয় যে ওকে নক করে, তাই না? নক করে কিভাবে করে, যে রিংটোন তার বাজবে, তো সেই ক্ষেত্রে রিংটোন হওয়ার পরে সে রিং ব্যাক টোন পাঠায়, তাই না? রিং ব্যাক টোন পাঠায় আবার আমাকে বোঝানোর জন্য যে রিংটা ওখানে ওকে তাকে নক করা হচ্ছে, তার ফোনটা বিজি না, ঠিক আছে?
তার ফোনটা বিজি থাকলে আবার আমাকে আবার জানাবে, আমাকে আবার আরেকটা সিগন্যাল পাঠাবে যে না তার ফোনটা তো বিজি আছে, তখন এখন যেটা করে ভয়েস মেসেজ দিয়ে আমাদেরকে বলে, তাই না, যে হিজ নট ইজ কি বলবো হিজ মোবাইল ইজ বিজি নাও, তাই না, এই ধরনের একটা কিছু বলে না, দ্য ডায়াল নাম্বার ইজ বিজি নাও। এগুলো হচ্ছে কি, এই সিগন্যাল, এটা তো ভয়েসের সাথে রেকর্ডেড ভয়েসটা প্লে করা হচ্ছে কিসের মাধ্যমে, এই যে সিগন্যালের মাধ্যমে। ওই যে সিগন্যালটা ব্যাক করে আসছে, দেখছে যে সে অ্যাভেলেবল না, বিজি, তখন একটা সিগন্যাল আসে ব্যাক করে। ওই সিগন্যালটা কি করে, একটা ভয়েস রেকর্ড, তোমার যখন এটা আসে ফিরে আসে তখন একটা ভয়েস রেকর্ড বাজতে থাকে। ওকে, তো ওই রেকর্ডিংটা বাজতে থাকে ওই সিগন্যালটা পাওয়ার পর। তো এভাবে করে তোমার আসলে যে সিগন্যাল গুলা পাঠানো হয়, যেটা মেসেজ না আমাদের, ঠিক আছে, সেগুলা হচ্ছে তোমার সিগন্যাল। ওকে, এই যে সিগন্যালিংটা হচ্ছে এগুলো, যে আমার কমিউনিকেশনটা তৈরি হওয়ার আগে বা কমিউনিকেট করার আগে, সার্ভিসের আগে যে সিগন্যালিং মেসেজ গুলা আসা যাওয়া করে। সিগন্যালিং মেসেজের অংশ না, সেটা মেসেজ বলতে যেটা আমরা কি বুঝি, অডিও ভিডিও বা ডাটা, যেটা আমি কমিউনিকেট করবো, আমি ইউজার যেটা কমিউনিকেট করবে। আর সিগন্যালিং হচ্ছে যে ইউজারে কমিউনিকেট করতে হয় না, ইউজার যখন ট্রাই করছে ফোনে, তখন একটা কানেকশন তৈরি করার জন্য সিস্টেম থেকে যে সিগন্যালিং গুলা পাঠানো হয়, ঠিক আছে, সেই সিগন্যাল গুলাকে বলে সিগন্যাল। ওকে, সেই মেসেজ বা তাকে রিং পাঠানো, তাকে কমিউনিকেট করার চেষ্টা করা, কানেক্ট করার চেষ্টা করা, সে অ্যাভেলেবল কিনা সিগন্যাল দাও আমাকে, তাই না, আর যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমি বারবার কল করতে পারবো, তাই না। তো এখন এইগুলা হচ্ছে সিগন্যালিং। তো এইগুলা ইমপ্লিমেন্টেশনটা ইজি এটার ক্ষেত্রে। ডিজিটাল কমিউনিকেশনে এই সিগন্যালিং এবং সার্ভিসকে আলাদা করে তোমার এগুলা কমিউনিকেট করাটা অনেক ইজি হয়। ডিজিটাল সিস্টেমস অ্যালাউ কন্ট্রোল ইনফরমেশন। কন্ট্রোল ইনফরমেশন কোনটা, এই যে এই সিগন্যালিং গুলা, এই সিগন্যালিং গুলা কিন্তু আমি যে তাকে ডায়াল করলাম, ওই এর সাথেই তোমার অনেক ইনকর্পোরেটেড অবস্থায় চলে যায়, যে আমি ডায়াল করলাম, ডায়ালের যে মেসেজ সেটার সাথে আবার কিছু এক্সট্রা সিস্টেম থেকে কিছু বিটস অ্যাড করে দেওয়া হয় সিগন্যালিং রিলেটেড, ঠিক আছে। তো সিগন্যালিং রিলেটেড বিটস অ্যাড করে দেওয়া হয়, এগুলাকে ইনকর্পোরেট করাটা অনেক ইজি হয়ে যায়, ঠিক আছে। সিগন্যালিংটাকে তো আবার আলাদা করে পাঠাতে গেলে আমার আবার সেই চ্যানেলকে এঙ্গেজ করতে হবে, তাই আমার যে কিছু তোমার জিনিস হেডার হিসেবে পাঠাই না অনেক সময়, যে হ্যাঁ একটা মেসেজ ওর কাছে একটা ডকুমেন্ট যাচ্ছে, উপরে আমি একটা নোট অ্যাড করে দিই, ঠিক আছে, এরকম টাইপ আর কি, যে তুমি যদি কিছু বিটস পাঠাতে চাচ্ছি আমি, এখন তার সাথে আমি কিছু এক্সট্রা বিটস অ্যাড করে দিলাম, বা আমার সিগন্যালিং বিটস গুলাকে হেডার হিসেবে অ্যাড করে দিলাম, এই জিনিসগুলাকে ইমপ্লিমেন্ট করাটা অনেক ইজি হয়ে যায়। আমি তো সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, বাট সিস্টেম ইমপ্লিমেন্টেশনটা অত যারা ডিজাইন নিয়ে কাজ করে, যারা সিস্টেম নিয়ে কাজ করে, তারা আরো ডিটেল এটাকে বুঝতে পারে, ঠিক আছে। বাট আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে এরকম অনেক। Digital systems allow control information to be inserted into and extracted from a message stream, ঠিক আছে। কন্ট্রোল ইনফরমেশন গুলাকে সহজেই এর ভিতরে ইনসার্ট করে দিতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি অফ দ্য নেচার অফ দ্য ট্রান্সমিশন মিডিয়াম যাই হোক না কেন, সে সহজে কন্ট্রোল ইনফরমেশন গুলাকে ইনসার্ট বা এক্সট্রাক্ট করে দিতে পারে মেসেজের স্ট্রিম থেকে। তো এই হচ্ছে মোটামুটি তোমার ডিজিটাল কমিউনিকেশনের যেগুলো বেনিফিটস। আর ডিসঅ্যাডভান্টেজ তো অবশ্যই আছে। আমরা দেখেছি এফএম এ কি করা হয়, এফএম যখন আমরা পড়েছি ফ্রিকোয়েন্সি মডুলেশন, ওখানে দেখছি যেহেতু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে মডুলেট করা হয়, ওখানে আমাদের কি হয়েছিল, ব্যান্ডউইথ বেড়ে গেছে, তাই না, ব্যান্ডউইথটা অনেক বেশি লাগে পড়েছিল, কারণ যেহেতু ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি দিয়ে করা হয়, তো ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির জন্য অবশ্যই ব্যান্ডউইথটা আমার রেইজ করবে, তাই না, সাইড ব্যান্ড গুলো অনেক রেইজ করবে। তো সেই ক্ষেত্রে তোমার এফএম এ আমরা এটা দেখেছি। আর ডিজিটালের ক্ষেত্রে কি হচ্ছে বলো, যখন আমি এনকোডিং করে ফেলছি একটা মেসেজ, ধরো আমার মেসেজটা যেটা আমি 1 পাঠাতাম অ্যানালগ হলে, তাই না, একটা 1 আমি যদি ধর 5টা বিট দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কি হবে, কয়টা 1 এর ভ্যালুটা কি হবে, 00001, তাই না। তো 00001 আবার যখন আমি একটা পাঠাবো, আরেকটা ভ্যালু পাঠাবো, ধরো আমি 7 পাঠাতে যাচ্ছি, তাহলে কি হবে, সবগুলা 1 হয়ে যাবে, রাইট, সবগুলা 1, তাহলে 5টা 1 যাচ্ছে। তাহলে এখানে আগে ফ্রিকোয়েন্সি কত ছিল, 7 পাঠানোর জন্য 1, তোমার একটা সাইকেল পূরণ হচ্ছে তোমার 1 সেকেন্ডের মধ্যে। কিন্তু এখানে কি হচ্ছে, আমার
কয়টা বিটস চাচ্ছে? বিটস চাচ্ছে 5টা, তার মানে ফ্রিকোয়েন্সি কয়টা হয়ে গেল? ফ্রিকোয়েন্সি কত হয়ে গেল? 5। ফ্রিকোয়েন্সি বেড়ে গেল না? খেয়াল করো, যখন আমি ডিজিটাল করে ফেললাম সিগন্যালকে, তখন আমার একটা সিগন্যালের জন্য আমার 5টা বিটস লাগছে। আমার ইনফরমেশন কিন্তু একটা, কিন্তু লাগছে কয়টা বিট? 5টা বিট লাগছে একটা ইনফরমেশন পাঠানোর জন্য। তাহলে কি আমার ফ্রিকোয়েন্সিটা কিন্তু 5 টাইমস বেশি হয়ে গেল। ঠিক আছে, 5 টাইমস মানে তোমার ইনক্রিজ করবে। তাহলে সেক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি কিন্তু ডিজিটাল সিস্টেমে বেশি। ফ্রিকোয়েন্সি বেশি হলে কি বেশি হবে? আবার যদি কোনো ব্যান্ডউইথটাও বেড়ে যাবে। তাহলে এখানে আমার ডিসঅ্যাডভান্টেজ, ওয়ান অফ দ্য ডিসঅ্যাডভান্টেজ কি? ইনক্রিজ ব্যান্ডউইথ। ওকে, considerable bandwidth size is required by a digital signal, but এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হলেও এটাতে যেহেতু অনেক বেশি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের তুলনায়, তো ওইটার কস্ট দিয়ে আমরা অ্যাডভান্টেজ গুলো বেশি পাই। ওকে, ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে অ্যাডভান্টেজ অনেক বেশি। এবং ব্যান্ডউইথ বেড়ে গেলে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে আরো যেগুলো অ্যাডভান্টেজ, যে নয়েজ ইমিউনিটিটা কমে যায়। ঠিক আছে, নয়েজটার ইমিউনিটি কমে যায়, নয়েজটা কম এফেক্ট করে। যখন ব্যান্ডউইথ বা ফ্রিকোয়েন্সি বেশি থাকে কোনো কিছু, তখন এটা নয়েজ ইমিউনিটিটা কম, তোমার নয়েজ ইমিউনিটিটা বেড়ে যায়, তার মানে নয়েজটা আমার কম এফেক্ট করে। আচ্ছা, কমপ্লেক্সিটি অবশ্যই ডিজিটাল সিস্টেমে কনভার্ট করার জন্য কিছু এক্সট্রা সার্কিট লাগবে, তাই না? তো এই ক্ষেত্রে অবশ্যই সার্কিটটা আমার ইউজুয়ালি মোর কমপ্লেক্স, ওকে, দেন অ্যানালগ সার্কিট। টাইম সিনক্রোনাইজেশন, নিড ফর টাইম সিনক্রোনাইজেশন। টাইম সিনক্রোনাইজেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট, যে আমার দুইটা ট্রান্সমিটার এবং রিসিভার বোথ সাইড যদি সিনক্রোনাইজ না হয়, টাইম সিনক্রোনাইজ না হয়, তাহলে কমিউনিকেশন করলে, যেমন আমি একটা 1 পাঠালাম এই সময়ে, তাই না? তো এখন যদি টাইমটা সিনক্রোনাইজ না হয়, তাহলে আমি পরের মুহূর্তে 0 পাঠাইছি, ওইটাই সে রিসিভ করবে। ঠিক আছে, আমি পাঠালাম 1, সে রিসিভ করলো 0, তাহলে কি হবে? এরর হয়ে গেল, তাই না? যে মিস ইন্টারপ্রিটেশন হয়ে যাবে, তাই না? সেক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে আমার টাইমিং রেফারেন্স বা ক্লকটা খুব জরুরি। এই ক্লকটা এমন ভাবে সিনক্রোনাইজড হতে হবে ট্রান্সমিটার এবং রিসিভার সাইডে, যেন ডাটা কোন টাইমে আমি পাঠাচ্ছি সেটা স্পেসিফিক হয়, যে দ্য ক্লক স্পেসিফাইজ হোয়েন টু স্যাম্পল দ্য ইনকামিং সিগন্যাল। তখন আমি স্যাম্পলিং করছি ইনকামিং সিগন্যালকে টু ডিসাইড হুইচ ডাটা ভ্যালু ওয়াজ ট্রান্সমিটেড, যে ডিসাইড করার জন্য যে কোন ডাটা ভ্যালুটা আমার ট্রান্সমিট হচ্ছে। এই ক্লকটা আবার রিসিভার এন্ডে যখন সিনক্রোনাইজ থাকবে, তখন সে ঠিক ওই টাইমে কোন ডাটাটা রিসিভ করলো বা ওই টাইমে কোন ডাটাটা ট্রান্সমিট করা হয়েছিল, এটা যদি সে জানে, তাহলে ওই রং ডাটা ইন্টারপ্রিটেশনটা হয়, যে আমার এই টাইমে 1 পাঠানো, এই টাইমে যে ডাটাটা এসছে সেই ডাটাটাই আমাকে এখন রিসিভ করতে হবে, তাহলে আমি বুঝবো যে ওই টাইমে সে কি পাঠিয়েছে। তো এইগুলো আর কি, এই সিনক্রোনাইজেশনটা এখানে খুবই ইম্পর্টেন্ট, এই আর কি। তারপর আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি বেনিফিটস আর ডিসঅ্যাডভান্টেজ অফ ডিজিটাল কমিউনিকেশন। এখন ডিজিটালে কনভার্ট করার জন্য আমার কিছু বেসিক প্রিন্সিপালস আছে। তো প্রিন্সিপালস বলতে যে প্রথমে আমরা কিছু টার্মস এর সাথে পরিচিত হব, যে এই যে আমি ডিজিটাল কনভার্সন বলছি, এটাকে আসলে কি বলা হয়। ডিজিটালে আমি যখন অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করি, তখন সেটাকে কি বলি আমরা। কিছু টার্মস এর সাথে পরিচিত হওয়া, জাস্ট কয়েকটা টার্মস এর সাথে এখানে পরিচিত হচ্ছি, দেন আমরা বেসিক প্রিন্সিপাল দেখবো। এখন এটা এখানে লেখা মানে কিন্তু এই না যে এগুলাই বেসিক প্রিন্সিপাল, ঠিক আছে, তা না, কিন্তু যে বেসিক প্রিন্সিপাল আমরা এখান থেকে স্টার্ট করলাম এই টপিকটা। তো বেসিক প্রিন্সিপাল এখানে কয়েকটা টার্মস এর সাথে একটু পরিচিত হই, যে ট্রান্সলেটিং অ্যান অ্যানালগ সিগন্যাল ইনটু ডিজিটাল সিগন্যাল ইজ কল্ড অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, অথবা ডিজিটাইজিং আ সিগন্যাল অর এনকোডিং ও বলে। ঠিক আছে, যে ডিভাইসটা এটার জন্য ইউজ করা হয় তাকে বলে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার অর এডিসি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই এডিসি ইউজ করছো অনেকে। ঠিক আছে, ডিজিটালে কনভার্ট করার জন্য এডিসি আইসি পাওয়া যায়, এখন আইসি ফর্মে পাওয়া যায় এটা। তো কোন একটা অ্যানালগ ডাটাকে ডিজিটালে কনভার্ট করে দেন আমরা অনেক সময় অনেক সিস্টেমে ইনপুট দেই। যেমন ধরো যারা মাইক্রো কন্ট্রোলার নিয়ে কাজ করছো, তারা নিশ্চয়ই জানো যে এডিসিটা ইউজ করতে হয় অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করার জন্য, রাইট? যদি এটা ডিজিটাল ইনপুট হয়, ওইটা যদি 1010 ফর্মে আমি কোনো ইনপুট দিতে চাই, ডিজিটাল ইনপুট যেটাকে বলে, ডিজিটাল ইনপুট পিনগুলোতে কি দিতে হবে? ডিজিটাল ডাটাই দিতে হবে। তাহলে ডিজিটাল ডাটা ইনপুটসে যখন আমি ডিজিটাল ডাটা দিতে চাইবো, তার আগে কি করতে হবে? অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করে নিতে হয়।
তো ওটার জন্য এডিসি নামে একটা কম্পোনেন্ট পাওয়া যায়, ওটা দিয়ে করা যায়। ঠিক আছে, ট্রান্সলেটিং আ ডিজিটাল সিগন্যাল ইনটু অ্যানালগ, এটাকে বলে ডিজিটাল টু অ্যানালগ কনভার্সন। এটার জন্য যে সার্কিট ইউজ করা হয় তাকে বলে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বা ড্যাক অথবা ডিকোডারও বলে। ঠিক আছে, এই হচ্ছে তোমার কিছু টার্মস, এগুলো জানা দরকার যে এডিসি কি, ড্যাক কি, ডিকোডার কি, এনকোডার কি। ঠিক আছে, এডি কনভার্সনে বেসিক স্টেপস হচ্ছে দুইটা। ঠিক আছে, বাট দিস ইজ নট ফুললি আমার এখানে এই দুইটা স্টেপের পরেও কিন্তু পুরোপুরি এটা ডিজিটাল হয় না। তারপরে স্টেপটা কি বলেছি আমি, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, আরেকটা কি স্টেপ ছিল, এনকোডিং। এনকোডিং, রাইট। পুরোপুরি যখন আমি বাইনারিতে কনভার্ট করতে চাইবো আমার সিগন্যালকে, তখন এটা এনকোডিং করতে হবে। ঠিক আছে, তো স্যাম্পলিং কোয়ান্টাইজেশনে শুধু ভ্যালুটা পর্যন্ত ডিসক্রিট হলো, বাট ভ্যালুটা পুরোপুরি বাইনারি হয়নি কোয়ান্টাইজেশন স্টেপ পর্যন্ত। তারপরে যদি বাইনারি করতে চাই তাহলে আমার ওটাকে এনকোডিং করতে হবে। বাট কোয়ান্টাইজেশন পর্যন্ত করা হলে সিগন্যালটা কিন্তু ডিজিটাল বা ডিসক্রিট হয়ে গেল। ঠিক আছে, সিগন্যালটা পুরোপুরি ডিসক্রিট হয়ে যায়। So AD conversion involves the two steps, sampling at regular time interval and quantization. তো স্যাম্পলিং এ কি করা হয়, মূলত একটা সিগন্যালকে তোমার নির্দিষ্ট টাইম পর পর পাঠানো হয়। ঠিক আছে, নির্দিষ্ট টাইম পর পর পাঠানো হয়। ধরো কন্টিনিউয়াস সিগন্যালে কি হয়, কন্টিনিউয়াস সিগন্যালে আমরা কন্টিনিউয়াসলি কোন একটা সিগন্যালকে পাঠাই, যে প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে তার একটা ভ্যালু থাকবে, তাই না? তোমার কন্টিনিউয়াস টাইম যখন হয়, ধরো একটা সিগন্যাল এরকম, প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে তার একটা ভ্যালু আছে, রাইট? প্রত্যেকটা টাইম ইনস্ট্যান্টে তার একটা ভ্যালু আছে, এটা টাইম, তাই না? এই অ্যাক্সিসটা টাইম। তো প্রত্যেক টাইম ইনস্ট্যান্টে যখন কন্টিনিউয়াসলি ভ্যালু পাচ্ছি তখন এটা অ্যানালগ। বাট আমি যদি বলি যে না, আমি একটা নির্দিষ্ট টাইম পর পর, রেগুলার টাইম ইন্টারভ্যাল পর পর একটা সিগন্যাল পাঠাবো, স্যাম্পল পাঠাবো, তাহলে কি হবে, এরকম একটা তোমার নির্দিষ্ট টাইম পর পর আমরা কিছু স্যাম্পল অফ দ্য সিগন্যালস পাবো। যেমন এখানে একটা নিলাম, নির্দিষ্ট টাইম পর পর যদি হয়, রেগুলার টাইম ইন্টারভ্যালে, এই যে এরকম ইন্টারভ্যালে আমি নিচ্ছি, তাহলে এরকম হবে না সিগন্যাল গুলা? যদি আমি সিগন্যালকে কেটে ফেলি, যে নির্দিষ্ট টাইম পর পর, যে এইটুক টাইম পর পর, এই যে এখানে যে টাইমটা আছে এটা ধরো, এটা তাহলে আমার স্যাম্পলিং টাইম, এইটুকু টাইম হচ্ছে স্যাম্পলিং টাইম। এই টাইম পিরিয়ড পর পর আমি একটা করে স্যাম্পল পাঠাবো সিগন্যালকে। তার মানে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, ধরো আমি যদি কোনো একটা পাস দিয়ে দিই যেটা মাল্টিপ্লাইড হবে আমার সিগন্যালের সাথে, এবং ওই পাসটার সাথে মাল্টিপ্লাইড হলেই একমাত্র আউটপুটে আমি কিছু একটা পাবো। আদারওয়াইজ যতক্ষণ পাসটা সে না পাবে ততক্ষণ আউটপুটে যাবে না। তার মানে অনেকটা সুইচের মতো কাজ করে, সুইচের মতো কাজ করে, যে সুইচটাকে আমরা কি করলে, পুশ করলে সে একটা সিগন্যালকে পাস করতে দেয়, আদারওয়াইজ সিগন্যালটা পাস হয় না, রাইট? তো এরকম অনেকটা, যে সিস্টেমটার সাথে যদি আমি একটা পাসকে মাল্টিপ্লাই করে দেই সিগন্যালের সাথে, অ্যানালগের সাথে, তাহলে মাল্টিপ্লায়ারের আউটপুটে কি আসবে, শুধুমাত্র যখন আমি পাস দিব তখনই সে আউটপুট পাবে, আর যখন পাসটা জিরো তখন কিন্তু আউটপুট জিরো, আউটপুটও জিরো। তাহলে আমি নির্দিষ্ট টাইম পর পর একটা করে এরকম পাস পাওয়ার কথা। ঠিক আছে, একটা করে পাস পাওয়ার কথা এরকম নির্দিষ্ট টাইম পর পর। তো এই যে এটাকে বলে স্যাম্পলস, এই যে এক একটা লম্বা লাইন দেখাচ্ছি, এগুলা হচ্ছে এক একটা সিগন্যালের স্যাম্পল, এবং এই প্রসেসটা হচ্ছে বলে এটাকে স্যাম্পলিং প্রসেস। আর কোয়ান্টাইজেশন কি জিনিস, যে এটা তো আমি টাইমকে ডিসক্রিট করে ফেললাম, এখন আমি ভ্যালু গুলাকে নির্দিষ্ট এক একটা লেভেলে ভাগ করে দিই। সবগুলা ভ্যালু তোমার যে কোনো এগুলার মধ্যে যে ভ্যালুগুলো আমি অ্যাসাইন করে দিলাম, এগুলার মধ্যে যে কোনো একটা ভ্যালুকে সে পিক করবে, ইকুয়ালি আমি ভাগ করে দিলাম। ঠিক আছে, কয়েকটা লেভেল, এখানে কয়টা লেভেল, 1 2 3 4 5টা আছে, বা আরো বেশি থাকতে পারে, 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে, এরকম লেভেল। তো এই দেখো এখানে যে এখানে কোনো সিগন্যাল নাই, বাট এই সিগন্যালটা ভ্যালুটা কিন্তু একটু উপরে উঠে গেলেও এই সিগন্যালটা কিন্তু এই যে এই লেভেলটাকে টাচ করছে, তার মানে এই লেভেল থেকে সে সবচেয়ে কাছে, তাহলে সে কোন ভ্যালুটা পিক করবে সেকেন্ড লেভেলটা। আর থার্ড যে স্যাম্পলটা, থার্ড লেভেলটা পিক করবে, কারণ এখান থেকে সে কাছে। ঠিক আছে, যদিও একটুখানি গ্যাপ আছে, কিন্তু ওই গ্যাপটাই হচ্ছে কি আমার এরর, ওই গ্যাপটা হচ্ছে আমার স্যাম্পলের অরিজিনাল ভ্যালু থেকে লেভেল ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা হচ্ছে আমার কোয়ান্টাইজেশন এরর। ঠিক আছে, কোয়ান্টাইজেশনে এটাই অল্প একটু এরর থাকতে পারে, যে যদি আমি
প্রপারলি লেভেলে ভাগ না করি। ঠিক আছে, আমি যদি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিও বাড়িয়ে দেই এবং ফ্রিকোয়েন্সি বাড়িয়ে আমাকে তাহলে লেভেলও বাড়াতে হবে। ফ্রিকোয়েন্সি যদি বাড়িয়ে দিই তাহলে লেভেলটাও বাড়াতে হবে। যে আমি অনেক ফ্রিকোয়েন্সিতে ইয়ে করলাম, অনেকগুলো স্যাম্পল আছে বাট একটু পরপরই স্যাম্পলের ভ্যালু চেঞ্জ হচ্ছে, বাট আমি লেভেল তো কম দিলাম, তাহলে কি হবে? আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বাড়াই দিছি বাট লেভেল কম দিয়েছি, তাহলে কি হবে? এক একটা স্যাম্পল কিন্তু প্রপার ভ্যালু পাবে না, দেখা যাবে পাশাপাশি 2-3টা স্যাম্পলের ভ্যালু এক, তাই না? এরকম দেখা যাবে না? এরকম স্যাম্পলের ভ্যালু একই, তখন এররটা কিন্তু বেশি থাকে, এররটা বেশি হয়ে যাবে। আর যদি আমি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সির সাথে সামঞ্জস্য রেখে লেভেলিংটা করি, তাহলে প্রপার লেভেলিং করলে আমার ভ্যালুগুলোর মধ্যে মানে এই যে এই ধরনের হয়তো আমরা খুব প্রপার ভ্যালু পাবো, যে খুব অল্প একটু গ্যাপে গ্যাপে ভ্যালুগুলো পাওয়া যাচ্ছে, এটা যেমন একদম মিশে গেছে। তারপরেরটা ধরো এইটা, এই লেভেলটা চিন্তা করো, এই যে এই স্যাম্পলটা দেখা যাচ্ছে কি? স্যাম্পলটা আমি যে দেখাচ্ছি, এই যে এই স্যাম্পলটা ধরো, এটা কিন্তু কোথায় আছে? এখানে আছে না? এটা কোনটা থেকে কাছে? নিচের লেভেলটা থেকে কাছে না? এই যে নিচের এই লেভেলটা থেকে কাছে, এটা থেকে কাছে, তাহলে এই লেভেলের ভ্যালুকে সে পিক করবে, উপরটা কিন্তু নেবে না। তারপর দেখো এররটা কিন্তু অনেক, প্রায় 50%-এর মতো এরর এখানে। মানে 50% বলতে কি 50% না, মানে এখানে 0.5 মানে লেভেল টু লেভেল যে ইয়েটা গ্যাপটা, ওটা যদি ধরো তুমি ডেল, তাহলে এখানে প্রায় del/2 পরিমাণ এরর আছে, তাই না? দুইটার মধ্যে গ্যাপ যদি হয় ডেল, ঠিক আছে, তাহলে এইটার থেকে এই স্যাম্পলের ভ্যালুটা থেকে অরিজিনাল ভ্যালু থেকে এটা গ্যাপ প্রায় del/2 পরিমাণ কোয়ান্টাইজেশন এরর। তো ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এরর কিন্তু del/2 হতে পারে, বেশি হবে না, ঠিক আছে? কারণ হয় সে নিচেরটা পিক করবে অথবা উপরেরটা, তাই না? এই যে যেমন এটা কি করবে, নেক্সট যে স্যাম্পলটা, এটা উপরেরটা পিক করবে না? উপরেরটা থেকে কাছে, তাহলে উপরেরটা পিক করবে। এখানেও তোমার 50% এর চেয়ে তোমার del/2 এর চেয়ে একটু কম এরর, কিন্তু ম্যাক্সিমাম কত হতে পারে? এরর হতে পারে ম্যাক্সিমাম del/2, এর বেশি না, এর চেয়ে কম হবে, ঠিক আছে? এর চেয়ে কম হবে, এর চেয়ে বেশি কখনো হবে না, কারণ del/2 এর চেয়ে তো বেশি কম হওয়ার কোনো চান্স নাই, কারণ ম্যাক্সিমাম এতটুকুই হতে পারে, আদারওয়াইজ তো সে যে কোনো একটা লেভেল থেকে কাছে, তাই না? যে কোনো একটা লেভেল থেকে কাছে, তাই যে কোনো একটা লেভেলকে সে পিক করবে। তো এই হচ্ছে তোমার কোয়ান্টাইজেশন। এটা তোমার এই যে লেভেলগুলো আমি ভাগ করে দিলাম, ধরো এটার ভ্যালু দিলাম 1, এটা দিলাম 2, 3, 4, 5, তাই না? 5টা লেভেল দিলাম। তো del/2 হলে কোনটা পিক করবে? হ্যাঁ, কোনটা? del/2 যখন হবে তখন কোনটা পিক করবে? del/2 কি কখন মাঝামাঝি হলে? মাঝামাঝি হলে যে কোনো একটা নিবে। একদম যদি মাঝামাঝি হয় তাহলে যে কোনো একটা নিলেই হবে, ডিসাইড করলেই হবে, কারণ del/2 উপরের লেভেল থেকেও কাছে, নিচের লেভেল থেকেও কাছে, যে কোনো একটা পিক করলেই তো হবে। কিন্তু যদি সেটা এমন হয় যে 0.5 এর মানে del/2 এর চেয়ে একটু উপরে চলে গেছে, তাহলে উপরেটা পিক করবে, মানে ইয়েটা স্যাম্পলটা তোমার del/2 নিচের অংশটা, নিচের ইয়েটা, যেটা বুঝতে পারছো যে নিচের লেভেলটা যদি কাছাকাছি হয় তাহলে নিচেরটা, উপরটা কাছাকাছি হলে উপরটা পিক করবে, আর যদি মাঝামাঝি হয় তাহলে যে কোনো একটা পিক করবে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, যে আমি নির্দিষ্ট ভ্যালু দিয়ে দিলাম এবং স্যাম্পল গুলার ভ্যালু সে নির্দিষ্ট ভ্যালুকেই অ্যাসাইন মানে তার ভ্যালু হিসেবে নিয়ে নিবে। তাহলে কি হচ্ছে, একটু এরর থাকছে বাট সিগন্যালটা ডিসক্রিট হয়ে গেছে, ঠিক আছে? সিগন্যালটা পুরোপুরি ডিসক্রিট, এখন ভ্যালু গুলাও তোমার টাইম ডোমেনেও ডিসক্রিট এবং এটা ভ্যালু অ্যামপ্লিটিউড লেভেল গুলাও ডিসক্রিট, তাহলে এটা ফুললি ডিজিটাল। এন্ড দেন এখন এনকোডিং কি জিনিস? এনকোডিং হচ্ছে তোমার এই যে 1, 2, 3, 4, 5, এই যে 5টা লেভেলের ভ্যালু দিলাম না আমি, 5টা, তাহলে আমি ধরো এটার ভ্যালু কত আসবে? তাহলে 2। এই লেভেলটা এই স্যাম্পলটার ভ্যালু কত? 2 না? জি ম্যাম। এখানে লিখে নিতে পারলে বুঝতে বেশি যে এখানে 1, 2, 3, 4 কি লেখা যাবে। এখানে আছে 1 ধরো, এখানে আছে 2, এরকম করে 3, 4, 5, এটা লেভেলটা কোনটা? এটার জন্য এই স্যাম্পলের জন্য লেভেল হচ্ছে 2, ভ্যালু হচ্ছে 2, তাই না? তাহলে 2 হলে এখন আমি এটাকে বাইনারিতে কনভার্ট করি, কয়টা লেভেল আছে আমার? কয়টা লেভেল আছে? 5টা লেভেল, আরো বেশিও থাকতে পারে। 5টা লেভেলকে আমার রিপ্রেজেন্ট করার জন্য কমপক্ষে কয়টা বিট লাগবে? 3 বিট। 3 বিট। তাহলে আমাকে কি করতে হবে? এটা 3 বিটস এনকোডিং করতে হবে। 3 বিটস এনকোডিং, তাহলে আমার 1 কে আমি রিপ্রেজেন্ট করব কি দিয়ে? 0, 0, 1। যদি 1 এখানে কোনো 1 এর ভ্যালু আছে না, স্যাম্পলটা কত? 2, এই স্যাম্পলটা প্রথম স্যাম্পলটার ভ্যালু হচ্ছে 2, রাইট?
প্রথম স্যাম্পলের ভ্যালু 2, 2 ইকুয়াল টু কত 0 1 0, রাইট? 0 1 0। তাহলে এটা আমি ডিজিটাল করলাম কিভাবে? এনকোডিং করে একদম। এটার এই প্রথম স্যাম্পলটা তাহলে আমি পাঠাবো যেটা 0 0 1 0। প্রথমে আমার প্রথম মেসেজটা গেল, ঠিক আছে? প্রথম মেসেজটা গেল 0 1 0। তারপর সেকেন্ড মেসেজটা কত যাবে বলো তো, গেস করো। 0 1 1 0 1 3। প্রথমটা গেল 0 1 0। এটা অবশ্য টেক্সটে লিখলে ভালো হতো না, টেক্সটে লিখলে। প্রথমটা গেল 0 1 0। তারপরটা যাবে কত? পরের স্যাম্পলটা কততে? 3 তে, তাই না? 3। তাহলে 0 1 1। তারপরটা কততে আসছে? 1 0 0, সরি 1 0 0 হবে। 1 0 0। তারপরটা নিচের লেভেলটা ধরার কথা 1 0 1 1 0 1। ঠিক আছে, তারপর ঠিক তো? দাঁড়াও দেখে নেই। 0 1 0, তারপরেরটা 3, 3 হচ্ছে তোমার 0 1 1, তাই না? তারপরেরটা হচ্ছে 4, 4 হচ্ছে 1 0 0। তারপরেরটা কিন্তু 4 কে না পিক করার কথা নাকি? জি ম্যাম, জি ম্যাম। তাহলে 4 কে পিক করলে কত হবে? 1 0 0 1 0 0 হবে আবার। তারপরটা 1 0 1। রাইট। এই যে দেখো এখন কি হলো, ডাটা আমার মেসেজ কিভাবে যাচ্ছে? এখন আমার মেসেজ যাবে কিন্তু এই সিগন্যালটা এই 5টা স্যাম্পলকে পাঠানোর জন্য মেসেজ যাবে 0 1 0 1 1, এই ধরনের একটা হাবি জাবি একটা কিছু যাচ্ছে, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে ফুললি ডিজিটাল ডাটা। এটা হচ্ছে ফুললি ডিজিটাল যখন আমি আমার মেসেজকে বাইনারি ফর্মে পাঠাচ্ছি, ঠিক আছে? এখান থেকে কিন্তু রিসিভার ঠিক এটাকে রিকভার করে নেবে, ডিকোড করবে, ঠিক আছে? ডিকোড করবে, ওখানে ডিকোডার ইউজ করবে, ইউজ করলে এটা তোমার এই বাইনারি থেকে সে এই মেসেজের স্যাম্পল গুলাকে রিকভার করতে পারবে, যে স্যাম্পলের ভ্যালু গুলো, ঠিক আছে? এইভাবে তোমার মোটামুটি এটা কাজ করে। আর কিছু কোশ্চেন আছে এখানে? আদারওয়াইজ আমি নিচে যাই। আচ্ছা, নাই মনে হচ্ছে তোমাদের কোশ্চেন। ওকে ওকে দেন তারপর আসো, নিচে আসো। এরপর পাস মডুলেশন। পাস মডুলেশন কি জিনিস? এটা হচ্ছে ডিজিটাল মডুলেশন, ঠিক আছে? ডিজিটাল মডুলেশন মানে ডিজিটাল সিগন্যালকে যদি আমি মডুলেট করতে চাই এটাকে বলে পাস মডুলেশন। এটা কয়েক ধরনের হতে পারে, যেমন আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনে কি কি দেখেছি, যখন অ্যানালগ সিগন্যালকে আমি মেসেজ পাঠাতে যাচ্ছি তখন একটা ক্যারিয়ারকে মডুলেট করেছি না? ওই ক্যারিয়ারকে মডুলেট করেছি। ক্যারিয়ারটা কি? একটা অ্যানালগ সিগন্যাল না? ওখানে একটা অ্যানালগ সিগন্যালই ইউজ করা হয়েছিল মডুলেট করার জন্য। পালস মডুলেশনে যেটা করা হয়, মেসেজকে আমি মডুলেট করার জন্য একটা পালস ইউজ করব, ঠিক আছে? এই যে পালসটা ইউজ করলাম, এই পালস ইউজ করার কারণে এটা তোমার ডিজিটাল মডুলেশন হয়ে গেল। তোমার ডিজিটাল মডুলেশনে আমরা ইউজ করছি কি পালস, 1010 ফর্মে একটা পালস ইউজ করব। তো এগুলো হচ্ছে তোমার ডিজিটাল মডুলেশন স্কিম, বাট এটা কিন্তু পুরোপুরি আমরা ডিজিটাল বলবো না, কারণ আমার মেসেজটা এখনো ডিজিটাল। এখানে অ্যানালগ মেসেজকেও যদি আমি পালস দিয়ে মডুলেট করি সেটাকেও পালস মডুলেশন, ঠিক আছে? কোন একটা অ্যানালগ সিগন্যাল, ধরো এই যে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, যেটা এখানে 4 ধরনের বেসিক ফর্ম অফ পালস মডুলেশন আছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। এখানে কি হয় যে তোমার যে অ্যানালগ সিগন্যালটা যে পাঠাচ্ছি, অ্যানালগ সিগন্যালটা আমার মেসেজ, এইটাকে সে যখন এটার উপর ডিপেন্ড করে এই পালসের অ্যামপ্লিটিউডকে মডুলেট করবে বা চেঞ্জ করবে, সেটাকে বলে পালস অ্যামপ্লিটিউড মডুলেশন, ঠিক আছে? মানে সিগন্যালটা কিন্তু অ্যানালগ, সিগন্যালটা অ্যানালগ, বাট পালসটা যেহেতু আমার 1010 ফর্মের, তোমার পালসটা যেহেতু একটা অন অফ ফর্মে যাচ্ছে, তাই না? অন অর অফ, সিগন্যালটা অন হবে অথবা অফ হবে, এই ফর্মে যাচ্ছে, তো এটাকে বলে পালস মডুলেশন। কিন্তু দিস ইজ নট দ্য অ্যাকচুয়ালি দ্য ডিজিটাল মডুলেশন স্কিম। ডিজিটাল মডুলেশন হবে যখন আমি সিগন্যালটা পুরো ডিজিটাল করে নিব, দেন সিগন্যালটাকে ডিজিটাল করার পরে যখন আমি আবার ওইটাকে মডুলেট করব, ঠিক আছে, কোন একটা ক্যারিয়ার দিয়ে, তখন সেটা হচ্ছে তোমার ডিজিটাল মডুলেশন স্কিম। তো পালস মডুলেশনে হচ্ছে ক্যারিয়ারটা নিজে পালস, ঠিক আছে? ক্যারিয়ারটা নিজেই যখন পালস, তখন সেটাকে বুঝছে পালস মডুলেশন। আর ডিজিটাল মডুলেশনে যেটা করা হয় পরে আমরা দেখবো, আমরা যখন পুরো ডিজিটাল সিগন্যালটা করব, করে তারপর আমরা ডিজিটাল মডুলেশন স্কিম গুলা দেখবো,
তখন আমরা ওখানে দেখব যে একটা সিগন্যালকে মেসেজকে আমি ডিজিটাল করে কিভাবে আবার ক্যারিয়ার দিয়ে ওটাকে ক্যারিয়ারের মাধ্যমে মডুলেট করে পাঠাচ্ছি, ওটা হচ্ছে ডিজিটাল মডুলেশন। ওকে, আচ্ছা, পালস মডুলেশন হচ্ছে 4 ধরনের। তার মধ্যে লাস্ট যেটা সেটা হচ্ছে ডিজিটালে কনভার্ট করার যে ওয়েটা, সেটা আমরা আলাদাভাবে দেখবো আরো ডিটেলে। তো পালস অ্যামপ্লিটিউড মডুলেশন হচ্ছে তোমার যখন একটা PM is a series of constant with pulse whose amplitudes vary in accordance with the analog signal. এখানে ছবি দেখে করি তাহলে বেটার হবে। যে এখানে দেখো মেসেজ, এটা হচ্ছে মেসেজ, ঠিক আছে? মডুলেটিং সিগন্যালটা কি? মডুলেটিং সিগন্যালটা হচ্ছে আমার মেসেজ। মেসেজের সাথে পালসের দেখো কি চেঞ্জ হচ্ছে, অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তার মানে পালসের অ্যামপ্লিটিউড ইজ ফলোইং দ্য অ্যামপ্লিটিউড অফ মেসেজ, দ্যাট ইজ কল্ড দ্য পালস অ্যামপ্লিটিউড মডুলেশন। আর পালস উইথ মডুলেশনে কি হচ্ছে, এটা পালস উইথ, এখানে এটা আমার মেসেজের সাথে পালসের উইথে চেঞ্জ হচ্ছে। দেখো এখানে মেসেজের ইয়ে কম, অ্যামপ্লিটিউড কম, এজন্য পালসের উইথটাও কম, ঠিক আছে? এখানে মেসেজের অ্যামপ্লিটিউড বেশি তাই পালসের উইথও বেশি, এখানেও বেশি তাই বেশি। আবার কমে যাচ্ছে অ্যামপ্লিটিউড, তখন পালসের উইথ কম। এখানে মিনিমাম অ্যামপ্লিটিউডে পালসের উইথ খুবই কম, ঠিক আছে? তারপর আবার বাড়ছে, দেখো দিস ইজ কল্ড দ্য পালস উইথ মডুলেশন। তার মানে যেখানে অ্যামপ্লিটিউড সিগন্যালের সাথে তোমার পালসের উইথ চেঞ্জ হয় তাকে বলে পালস উইথ মডুলেশন। পালস পজিশন মডুলেশন কি? পজিশন মানে যখন পালসের পজিশনটা চেঞ্জ হচ্ছে অ্যামপ্লিটিউডের উপর ডিপেন্ড করে, বা সিগন্যাল মেসেজ সিগন্যালটার উপর ডিপেন্ড করে। এই দেখো এখানে দুইটা পালসের মধ্যে ডিসটেন্সটা কম যখন অ্যামপ্লিটিউড কম, যখন অ্যামপ্লিটিউডটা বেশি তখন ডিসটেন্স গুলো বেশি, পালস টু পালস ডিসটেন্স বেশি, তার মানে পজিশনটা চেঞ্জ হচ্ছে। এখানে পালসের মধ্যে ডিসটেন্স বেশি এ পর্যন্ত, তারপর আবার এখানে অ্যামপ্লিটিউড কমে গেছে তাই ডিসটেন্স কমে গেছে, এখানে অ্যামপ্লিটিউড একেবারেই কম তাই ডিসটেন্স খুবই কম দুইটা পালসের মধ্যে। আবার আস্তে আস্তে পালসের ডিসটেন্স গুলো বাড়তেছে, ওকে? তাহলে পালসের মধ্যে ডিসটেন্সটা বা পালসের পজিশন গুলো চেঞ্জ হচ্ছে কার উপর ডিপেন্ড করে? মেসেজের উপর ডিপেন্ড। তো দিস ইজ দ্য পালস পজিশন এন্ড দেন পালস কোড। পালস কোড যেটা আমাদের এখানে মেইনলি টপিক এই চ্যাপ্টারে, পালস কোড মডুলেশনটা কি করে যে সিগন্যালটাকে পুরো অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে, ঠিক আছে? ফুললি ডিজিটাল, যেটা আমি বলছি যে একদম বাইনারি ফর্মে কনভার্ট করে। এটা তাহলে 3টা স্টেপে কাজ করে, সিগন্যালকে স্যাম্পলিং করে, দেন কোয়ান্টাইজেশন করে, দেন এটাকে এনকোডিং করে, ঠিক আছে? এনকোডিং করে সিগন্যালটাকে পুরোপুরি ডিজিটালে কনভার্ট করে পাঠানো হয়, পুরোপুরি ডিজিটালে কনভার্ট করে পাঠানো হয়। এবং দিস ইজ অলসো কল্ড মডুলেশন স্কিম, ঠিক আছে? এটাকেও মডুলেশন বলে, কারণ আমি সিগন্যালটাকে পুরো চেঞ্জ করে ফেলতেছি, মেসেজ সিগন্যালটাকে কনভার্ট করে আমি কিছু ডিজিটাল সিগন্যাল পাঠাচ্ছি। ওকে, দিস ইজ অলসো সোর্স অফ কনভার্সন, সো এটাকেও মডুলেশন বলা হচ্ছে, ঠিক আছে? এটাকেও মডুলেশন বলা হচ্ছে। এগুলা যেমন ডিফারেন্ট স্কিম ফলো করছে, যে এখানেও পালসই পাঠাচ্ছি আমি মেসেজের বদলে পালস পাঠাচ্ছি, বাস পালসের অ্যামপ্লিটিউড চেঞ্জ হচ্ছে, অথবা উইথ চেঞ্জ হচ্ছে, অথবা পজিশন চেঞ্জ হচ্ছে। আর এটাতে কি হচ্ছে, পুরা পালসটাই তোমার সিগন্যালটাই কোডেড অবস্থায় যাচ্ছে, পালস আকারেই যাচ্ছে, কিন্তু পালস গুলা এখানে কি রিপ্রেজেন্ট করে? একটা বিটস। যেমন এখানে ধরো এই পালসটা কি 00001, এখানে কত 01111, ঠিক আছে? এখানে 5টা বিট, এখানে যদি 5টা বিট বলো তাহলে 01111, আর এখানে কত 00001। এভাবে করে দেখো পুরো সিগন্যালটাকে কনভার্ট করে ফেলছে সে কিসে? পালস অথবা বিটসে। পালসকে তো আমরা বিটস ধরতে পারি এক একটা, তাই না? 1 কে তুমি সিগন্যালিং দিয়ে কিভাবে রিপ্রেজেন্ট করবা? যখন সিগন্যালিং করবা একটা হাই পালস, 0 কে রিপ্রেজেন্ট করবা কি দিয়ে? যখন ইলেকট্রিক্যাল ফর্মে আমি 10 কে পাঠাতে চাইবো তখন 1 কে একটা হাই আর 0 কে একটা লো দিয়ে রিপ্রেজেন্ট করবো, তাই না? তো এখানে আমার সেই পালস ফর্মে আমার বিটস গুলা যাচ্ছে, যখন আমি এনকোডিং করে ফেলবো তখন এটা বিটস ফর্মে যাবে। এখানে দেখো যখন অ্যামপ্লিটিউড কম, এখানে দেখো ভ্যালুটাও কম, খেয়াল করছো? আবার এখানে যখন অ্যামপ্লিটিউড বেশি তখন বিটস এর ভ্যালু গুলাও বেশি, 01111, ঠিক আছে? ভ্যালুর সাথে মিল পাচ্ছ? অ্যামপ্লিটিউডের ভ্যালুর সাথে দেখো বিটস এর প্যাটার্ন গুলা চেঞ্জ হচ্ছে, এখানে যেমন কম ছিল তাই ভ্যালুটা কম, এখানে 5টা বিটের কম্বিনেশন করে তুমি যে ভ্যালুটা পাবা সেটা কত? এখানে 1, আর এখানে 5টা বিটের কম্বিনেশন করে কত পাচ্ছি?
কত 1111 মানে কত হিসাব করে বলো। ম্যাম 15। 15 রাইট। তাহলে এটা 15, এটাও 15, তাই না? এখানে আবার 1 হয়ে গেছে, তার মানে নিচে। তার মানে স্যাম্পলের ভ্যালুর উপর ডিপেন্ড করে এখানে যদি আমি বলি এই সিগন্যালকে আমি স্যাম্পলিং করছি, তাহলে এখানে একটা স্যাম্পল আছে, এখানে একটা স্যাম্পল আছে, এখানে একটা স্যাম্পল আছে, এখানে একটা স্যাম্পল আছে, রাইট? তাহলে এক একটা স্যাম্পলের ভ্যালুতে দেখো, এখানে হয়তো এই স্যাম্পলের ভ্যালুটাকে সে ধরেছে 1, এই স্যাম্পলের ভ্যালুটাকে সে কোয়ান্টাইজ করেছে, এটার ভ্যালু দিয়েছে 15, ঠিক আছে? এটাকে দিয়েছে সে 15, এটাকে দিয়েছে 1। এখানে যদিও এটা অন্যরকম লাগছে, আসলে তো ভ্যারিয়েশনটা আরো বেশি হয়, তখন তোমার এই 1 থেকে 15 এর মধ্যে আরো অনেকগুলা লেভেল থাকবে, ঠিক আছে? তো এটা জাস্ট দেখানোর জন্য এখানে এইভাবে দিয়েছে। বুঝা গেল এটা মোটামুটি? জি ম্যাম। আচ্ছা, তারপরে সময় আছে তো, তাহলে এইটুকু শেষ করে দেই। ম্যাম আজকে আর সময় নাই। 5 মিনিট আছে। 20 তে শেষ মিস। ম্যাম 20 তে শেষ। জি মিস। ও সরি সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তাহলে নেক্সট উইক। ওকে, তাহলে আমি তোমাদের ম্যাম অ্যাটেন্ডেন্স হ্যাঁ, অ্যাটেন্ডেন্সের লিংকটা এই মেসেজে দিয়ে দিচ্ছি, তোমরা ইয়ে করে দাও, অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। দেখি আমার কাছে আছে কিনা, কপি করছিলাম, দেখো পাও কিনা দেখো তো। আমি একটু ওপেন করে দিচ্ছি এটা, পোর্টালটা। ঠিক আছে, এখন পেয়ে যাবা। তো অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও।